হ্যাঁ, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে মানুষের কল্যাণ প্রতিদিনের আজকের এই আয়োজনের সাথে রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সকলকে এই শীতের রাতে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আসলে আমাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের যে আয়োজন, এই আয়োজন কখনো অসহায় মানুষের কল্যাণের আয়োজন, কখনো নারী জাগরণের কল্যাণে আয়োজন, কখনো বিষয় ভিত্তিক আলোচনায় আমরা টক শো করে থাকি এবং এই টক শোয় অংশগ্রহণ করে থাকেন দেশ এবং দেশের বাইরে। ইতিমধ্যে আমরা অনেক দেশের প্রতিনিধিদের সাথে আমরা টক শোয়ে অংশগ্রহণ করেছি, বিষয় ভিত্তিক অংশগ্রহণ। এই যে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের এই টক শোয়ে ভারত, নেপাল, তারপরে নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সব জায়গা থেকে কিন্তু আমাদের প্রতিনিধিরা তারা সরাসরি আমাদের বিশিষ্ট জনরা অতিথি হয়ে এই মানুষের কল্যাণ প্রতিদিনের আয়োজনে সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেছিলেন। তার দেশের করোনাকালীন সময় কি সমস্যা ছিল, কিভাবে উত্তরণ ঘটিয়েছেন, আমার দেশে করোনাকালীন সময়ে কি সমস্যা হয়েছিল এবং সেটিতে কিভাবে উত্তরণ ঘটিয়েছিলাম, এই সব মিলে বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রের আহ, আহ, অতিথিদের সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে। তো আজকে আমাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের সুযোগ্য সম্পাদক ও প্রকাশক আহ, নেওয়াজ আহ, ভাই, তার সার্বিক নির্দেশনায় এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুজ্জামান সুমন ভাই। আমরা ফেসবুক আইডিতে যাকে আমরা সুমন পারভেজ নামেই আমরা চিনি, জানি, একজন ভালো মনের মানুষ। তিনি নেপথ্যের কারিগরি সহায়তায় রয়েছেন। আর আমাদের আজকের অতিথি হিসেবে রয়েছেন, আমাদের অতিথি হিসেবে একটু পরেই যুক্ত হবেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব, বিশিষ্ট মানবাধিকার নেত্রী, সাংবাদিক এবং অত্যন্ত বলিষ্ঠ বক্তা, আহ, যিনি সোহেলি পারভিন। আমাদের সাথে অতিথি হিসাবে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যে মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একজন ভালো আহ, বক্তা, মতিয়ারা মুক্তাফা। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আহ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সপ্তকথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আহ, আহ, বিশিষ্ট নারী নেত্রী রোকসানা মজুমদার, আহ, বিশিষ্ট লেখিকা, সমাজসেবী মনিকা জাহান। মনিকা জাহান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আমার সাথে আহ, সঞ্চালনায় সহযোগী হিসেবে রয়েছেন শিরিন শাহী আফা। তিনি আমাদের এই প্রোগ্রামের প্রশ্নপত্রে চলে যাবেন তার পরিচয় দিয়েই। শিরিন আপা। ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি স্বাগত এবং অভিবাদন জানাচ্ছি আমার অতিথিবৃন্দকে। আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি শিরিন সাদি, প্রভাষক হিসেবে আছি আজকে হাফিজুর রহমান সুমন শিমুল ভাইয়ের সহযোগী হিসেবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। মানুষ মানুষের জন্যেই এবং একজন মানুষ আরেকজন মানুষের জন্যেই বিপদে আপদে সমস্যা সংকুলনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক এবং আমরা সেটা প্রত্যাশা করে থাকি। আর এক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসাই মানুষের অন্যতম প্রধান কাজ। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুরুষের পাশাপাশি নারী সমাজ কোনো অংশেই পিছিয়ে নাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আত্মমানবতায় নারী। আমি প্রথমেই প্রশ্ন রাখছি মনিকা জাহান আপুর কাছে। মনিকা জাহান বিশিষ্ট সমাজসেবী ও লেখিকা। আমি প্রথম প্রশ্ন রাখছি যে নারী অগ্রযাত্রা তথা উন্নয়নে কোনো বাধা আছে বলে আপনি মনে করেন কি? মনিকা জাহান আপু। জি, আসসালামু আলাইকুম। আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমত যেটা বলতে চাচ্ছি, প্রশ্নটা ছিল যে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা, এটা নিয়ে আলোচনা। সরি, কোশ্চেনটা আমি আরেকবার শুনতে চাচ্ছিলাম, যদি বলা হয় ভালো হতো। প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে প্রশ্নটা এরকম ছিল নাকি প্রতিবন্ধকতাগুলো কি কি? প্রতিবন্ধকতা বাধা সমার্থক শব্দ। আপনি
প্রশ্ন হচ্ছে নারীর অগ্রযাত্রা তথা উন্নয়নে কোনো বাধা আছে কিনা এবং প্রতিবন্ধকতা আছে কিনা। জি, ধন্যবাদ। এবার আমি আমার প্রশ্নটা বুঝতে পেরেছি। আসলে তখন কথা বুঝতে পারিনি। এখন প্রশ্নটা হচ্ছে নারীর মানে আত্মমানবতা সেবায় বা অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা আছে কিনা। সেক্ষেত্রে বলতে হয় যে দেখুন, স্বশিক্ষা এবং সুশিক্ষা এটা আমাদের বাস্তব দিক নির্দেশনা বা পারিপার্শ্বিকতা যদি চিন্তা করে দেখা যায়, আমাদের সমাজে বর্তমান সমাজে স্বশিক্ষার প্রচন্ড অভাব। আমাদের সার্টিফিকেট বা সনদধারী শিক্ষার মানে প্রচলনটা অনেক বেশি। এই যে সুশিক্ষা স্বশিক্ষা থাকছে না বলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিবন্ধকতাগুলো ঠিক এরকম, আমরা আমাদের আমাদের নারী ক্ষমতায়ন বাস্তবায়ন হচ্ছে ঠিকই। অনেকাংশে এখনো শুধুমাত্র সুশিক্ষা এবং স্বশিক্ষা নেই বলেই আমাদের পরিবার পরিজন, ভাই বা ধরেন বাবা, অন্যান্যরা আমাদের নারীদেরকে বিভিন্ন ভালো কাজের উৎসাহ দেওয়ার বিপরীতে তাদেরকে দমানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে প্রতিবন্ধকতা, এখানে তো প্রতিবন্ধকতা অবশ্যই আছে না। আর প্রতিবন্ধকতার মধ্যে আমি প্রথমতই যেটা বলবো, আমরা আসলে আহ দমায়ে রাখার যে চেষ্টা, বাংলাদেশ বাংলাদেশ বা আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পুরুষ শাসিত। দ্যাটস ওয়াই আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের থেকে নারীরা মানে এখনো ওই প্রথাটা চলছেই। মানে সচরাচর এটা উপস্থাপন করছে পুরা দেশব্যাপী, যে ধরুন একজন একজন নারী প্রতিষ্ঠিত হওয়ার পরেও সে অনেক কিছু করতে পারে না, অনেক কিছু চাইলেই সে করে উঠতে পারছে না। আবার অনেকে আছেন এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠছেন কেবলমাত্র তাদের পারিবারিক কিছু সুযোগ সুবিধার জন্য। কারো পরিবার আছে ভালো কিছুর দিকে তার কন্যা সন্তানকে, তার মেয়েকে, তার স্ত্রীকে, মানে কন্যা সন্তান অর্থাৎ তার বাড়ির নারীটিকে এগিয়ে দেয়। আবার ঠিক তেমনই ভাবে এমন কিছু পরিবার আছে, এমন কিছু প্রিয়জন আছে, মানে এমন কিছু শিক্ষা বা সুশিক্ষার অভাব আছে, দ্যাটস ওয়াই তাদেরকে আবার পেছনের দিকেও টেনে দেওয়া হয়। একটা নারী কেন এই কাজটা করবে, একটা পুরুষ করতে পারে, একটা নারী পারে না। সব ক্ষেত্রেই মানে যদি চিন্তা করা যায় যে নারীদের, আমি বলবো যে নারীরা এখনো অনেকটা অন্ধকার থেকে বেরিয়ে আসার পরেও পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের সমাজে অন্তত। অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় যে নারীদের ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছে, আবার কিছু দেশে এখনো সম্ভব হয়নি। তো বলবো যে প্রতিবন্ধকতা নেই বললেই নয়, এমনটাও বলা যাবে না, আবার প্রতিবন্ধকতা যে প্রচুর আছে এমনও নয়। আমাদের দেশের নারীরা অনেকাংশে এগিয়ে আছে। অনেক পরিবার এখন স্বশিক্ষায় উন্নতির ফলে তারা ভালো কিছু করার চেষ্টা করছে। তারা তাদের কন্যা সন্তানদেরকে, মা মেয়ে স্ত্রীকে বা তার বাড়ির নারীকে এগিয়ে যেতে সহযোগিতা করছে, আবার অনেক পরিবার করছে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে নারীদের অগ্রযাত্রার প্রতিবন্ধকতা যে এই সমস্যা বা চাপ সৃষ্টি করছে, এটা আসলে সুশিক্ষা এবং স্বশিক্ষার অভাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনিকা জাহান আপু। এটা চিরন্তন সত্য কথা যে নারীরা এখন পর্যন্ত কিন্তু আহ অবহেলিত আছে, এবং সেটা সুশিক্ষায় শিক্ষিত হোক আর সার্টিফিকেটধারী শিক্ষিত হোক। তবে এই নারী শিক্ষার যে বিষয়টা আপু বলেন, খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন তিনি। বেগম রোকেয়া সাখাত হোসেন থেকে শুরু করে আজ অবধি কিন্তু আমাদের মালালা ইউসুফজাই এখন পর্যন্ত কিন্তু নারী শিক্ষার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন। আমরা অবশ্যই এই বিষয়ে নারীদের প্রতিবন্ধকতা কিছু থাকলেও আবার আমাদের কিন্তু প্রচুর পরিমাণে উদাহরণ আছে, মানে মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। মাদার তেরেসা থেকে শুরু করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আমাদের হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার উন্নয়নে কিন্তু এখন পর্যন্ত যে সমস্ত শিক্ষা বান্ধব পরিবেশের সুযোগ তৈরি করে দিয়েছেন, তাতে আসলে শিক্ষার বিষয়ে যেটা যে নারীরা যে হচ্ছে উপকৃত হচ্ছে, কিংবা অনেক ক্ষেত্রে কিন্তু পুরুষের পাশাপাশি নয়, পুরুষদের থেকেও তাদের কিন্তু হচ্ছে আপনার ইয়েটা ভালো। ঠিক আছে, আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। মতিরা মুক্তাপুর কাছে, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাটির মা ফাউন্ডেশনের। আপু, আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা, আমার প্রশ্নটা এবার থাকবে যে সংসার থেকে শুরু করে দেশ পরিচালনায় নারী সফল এই বিষয়ে আপনার মতামত যদি বলতেন। সংসার থেকে শুরু করে দেশ পরিচালনায়। ধুলোবালিও জল হয়ে যায় জলের স্পর্শে। তবে আমার স্পর্শে কেউ সাধু হলে দোষ কি বলুন? যদি পাথরও জ্বলে ওঠে পাথরের স্পর্শে, তবে আমার স্পর্শে কেউ আলোকিত হলে দোষ কি? এই মূল মন্ত্রটা আমার লেখা, এবং এই মন্ত্রটা হৃদয়ে ধারণ করেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, বড় হয়েছি। আজকে যদি বলি প্রতিষ্ঠিত হয়েছি তবে ভুল হবে, কারণ আমি 100 জনকে প্রতিষ্ঠিত করেছি। আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নারী ছাড়া চলে কার? যেখানেই যাই, ঘরে যাই, বাহিরে যাই, অফিস আদালতে, আজকে যেখানেই যাই না কেন, সব জায়গায় নারীদের অবদান আছে। এটা হচ্ছে যুগে যুগে আমাদের প্রিয় কবিরা লিখে গেছেন, আমাদের নবী রাসূল যারা আছে তারাও নারী সম্মান দিয়ে গেছেন। পৃথিবীতে এত জায়গা থাকতে বেশ মায়ের পদতলে, আর সেই মা একজন নারী। আমরা সেই নারী জাতি। তাহলে আমরা কেন নিজেদের পিছিয়ে পড়ে আছি, বা আমাদের এইটা সেইটা? আমাদের সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের মন মানসিকতা। পৃথিবী কত বড়, যার মন যত বড়। আমাকে অনেকে যখন প্রশ্ন করে আপনার বয়স কত, আমি উত্তরে বলে দিই আপনার অনুমান যত। অর্থাৎ আমরা তো নারী, আমরা কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো কন্যা, কখনো দাদিমা, ঠাকুমা। আমরা একই অঙ্গে অনেকগুলো রূপ ধারণ করি। যদি আধ্যাত্মিকতায় যাই, বা সামাজিকতায় যাই, পারিপার্শ্বিকতা যাই, কিংবা রাষ্ট্রীয় ভাবেই যাই, নারী ছাড়া চলে কোথায়? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, আজকে মাননীয় স্পিকার নারী, এমপি নারী, মন্ত্রী নারী, চেয়ারম্যান মহিলা, ভাইস চেয়ারম্যান মহিলা, মেম্বার, এই মেয়েদের ছাড়া চলে না কোথাও। কিন্তু শুরুতেই আমরা পাই বাধা। বাধা ছাড়া জীবনে কেউ প্রতিষ্ঠিত হয়নি, কেউ না। তাহলে নারীরাই বা কেন? আজকে মুক্তিযুদ্ধ বলি না কেন, বা যে কোনো কর্মকাণ্ড বলি না কেন, সেখানে আমরা আছি। অতএব আমরা যদি মনে করি যে আমরা পিছিয়ে আছি, বা আমরা আহ পিছনে আছি, তাহলে ভুল বলা হবে। কারণ আজকে বাংলাদেশের তথা সারা বিশ্বের নারীরা পুরুষদের থেকে এগিয়ে আছে। তারপরেও কিছু প্রতিবন্ধকতা থাকে, এবং এটা থাকবে। কেননা থাকবে? কারণ নারী জাতির কিছু ভূষণ আছে। লজ্জা, ঘৃণা, অপমান, অবহেলা সবকিছু মেনটেন করে আমাদের চলতে হয়। তারপরও আমরা বলি আমরা সফল, আমরা নারীরা অবশ্যই সফল। সারা দুনিয়া ঘুরে একটা পুরুষ যখন বিচার কার্য থাকে, বা বাহিরের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, দিন শেষে সেই পুরুষ কিন্তু একটা নারীর কাছে ফিরে আসে। অতএব আমরা এখানেও সফল। যখন একটা পুরুষ তার কর্মকাণ্ডের জন্য বাহিরে প্রবেশ মানে বের হয়ে যায়, তারপরেও কিন্তু একটা নারীর কাছ থেকেই বের হয়ে যায়। অতএব আমরা সফল। আমাদের যত ঘৃণা, অবহেলা, অপমান করা হোক না কেন, তবুও আমি নারী, তবুও আমরা নারী, তবুও আমরা সফল। ধন্যবাদ। ধন্যবাদ আপু, আহ, মতিয়ারা মুক্তা আপুকে। কথা আমি আসতেই হচ্ছে যে একটা কাজী শিরিন আপা, নজরুল ইসলাম। জি জি আসলে ভাইয়া। চমৎকার উপস্থাপন করতেছিলেন হুম। বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবী জি মনিকা জি জাহান। জি জি আপা তো অনেক বলেছেন, পাশাপাশি আমাদের আহ, মতিয়ারা মুক্তা আপা, তিনি কিন্তু উম হাঁটতে চাননি, একদম সাবলীল ভাবে বলে গেলেন পুরুষ যাই করুক না কেন, যতই গালি হ্যাঁ। দিক যাই করুক না কেন, নারীকে লাগবেই। আসলে তাই আমরা তার কথায় একমত পোষণ করেই আমরা আরো আগাইতে চাই। আসলে দেশ এবং দেশের বাইরে আমাদের অসংখ্য শ্রোতা, ভাই বোন, বন্ধুগণ ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অনেকেই কমেন্টও করছেন। আসলে অনেক ভালো উপস্থাপন হচ্ছে। তো সব মিলে শিরিন আপা, আসলে আমরা আরো একটু আগাইতে চাই। প্রশ্নে আর একটি করে প্রশ্ন আমরা মেহমানদের, অতিথিদের করতে চাই, এবং আমরা জানাতে চাই আমাদের সাথে যারা রয়েছেন এবং যারা যুক্ত হবেন, সবাই জানবেন যে নারীরা সত্যিকার অর্থে আজকে পিছিয়ে নেই। নারীরা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে একদম সংসার পরিচালনায়
যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন এবং আহ, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এটি সমাদিত হয়েছে। সেই সে যুগ হয়েছে বাসি, যে যুগে নরনায় নারী ছিল দাসী। আজকে কিন্তু আমরা আহ, নারীকে, আমি একজন পুরুষ, কিন্তু আমি পুরুষ নারী ছাড়া আমি সত্যিকার পুরুষ না, আমি স্বাভাবিকভাবে চলতে পারবো না। নারীরাই তো আমার মা, আর মায়ের পদতলেই আমরা যারা মুসলিম তারা বলি মায়ের পদতলে জান্নাত। তার মানে আমাকে নারীকে অবজ্ঞা অবহেলা করে আমি কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। এ- তো এই এক কথা আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাদের হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব আহ, সোহেলি পারভিন, তিনি আসলে চমৎকার কথা উপস্থাপন করেন এবং বিশেষ করে মানবাধিকার বিষয়ে তিনি অনেক কথা বলে থাকেন। আমরা দেখেছি যে ঢাকার রাজপথে আহ, সাংবাদিকদের অধিকার আদায়ে আহ, কিন্তু ওই সোহেলি পারভিন অনেক বলিষ্ঠ বক্তব্য দিয়ে থাকেন। নারীর অধিকার আদায়ে তিনি রাজপথে শহীদ মিনার থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অনেক ভূমিকা রেখে বক্তব্য উপস্থাপন করেন। তিনি ব্যস্ততম সময়ের কারণে অন্য জায়গায় জড়িয়ে যাওয়ার কারণে এখন আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আশা করি অনুষ্ঠানের চলা অবস্থায় তিনি আমাদের সাথে অতিথি হয়ে প্রবেশ করবেন। ততক্ষণে শিরিন আপা, আপনি পরবর্তী প্রশ্নে যেতে পারেন। ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল ভাই। কাজী নজরুল ইসলামের ভাষা আমি বলতে চাচ্ছি, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। তারপরেও এই নারীরা কিন্তু অবহেলিত হচ্ছে প্রতি পদে পদে। আমরা যদি বলি নারীর মানবিক অধিকার, এক কথায় মানবাধিকারের কথায় যদি যাই, তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা যে কোনো ভাবেই হোক বঞ্চিত হচ্ছে। এখন আমি মনিকা জাহান আপুকে একটি প্রশ্ন রাখতে চাই, এই প্রাসঙ্গিক প্রশ্নটাই রাখতে চাচ্ছি যে বর্তমান সময়েও নারী প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। মনিকা জাহান আপু। জি, ধন্যবাদ আপু। আপনার প্রশ্নটি ছিল মানে আপনার আলোচনার টপিকটি ছিল যে বর্তমান সমাজে আমাদের নারীরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে সে সম্পর্কে কিছু বলতে। টপিকটা অনেক ভালো লাগলো, অনেক ভালো কিছু পেলাম কথা বলার জন্য, অনেক ভালো সুন্দর একটা টপিক। এখন যেটা কথা বলতেই হয়, হ্যাঁ এ কথা মানে চরম সত্য। মানুন এবং না মানুন এ কথা চরম সত্য। আমাদের প্রধানমন্ত্রী নারী হলেও আমাদের দেশের সর্বত্র নারী নারী ক্ষমতায়ন বাস্তবায়ন হইলেও, আমার মা নারী হইলেও, আমি নারী হইলেও আমাদের দেশে বা সারা বিশ্বব্যাপী কোথাও না কোথাও নারীরা লাঞ্ছিত, অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। এখন কথা হচ্ছে এই যে মানে এত কিছু বাস্তবায়নের পরেও আমরা মানে স্বাভাবিকভাবেই যে কারণবশত মানে আমাদের যে প্রিয় মানুষ, এক কথায় মা, মেয়ে, বোন, যেভাবেই আপনি আলোচনা করুন না কেন, নারীদেরকে সুষ্ঠু জীবনযাত্রার মানে সুস্থ জীবনযাপনের যে অধিকারটুকু সেটা বাস্তবায়ন করতে পারছি না। নিরাপত্তার সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে। যে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, গণধর্ষণ অনেক অনেক মাত্রায় বেড়ে গেছে। তার উপরে মানবাধিকারের মধ্যে বেশ কিছু পরে সম্পূর্ণগুলো আলোচনা না করলেও বলতেই হয় শিক্ষার অধিকার, জন্মগত স্বাধীনতার যে অধিকারগুলো, আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেও স্বাধীন নই এমন কিছু ঘটনা তো হরহামেশাই ঘটেই থাকছে। বিভিন্ন ঘটনা আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, অনেকে অনেকে প্রাণ দিচ্ছে স্বাধীনতা করেই। এখনো কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছেই। তাহলে এই যে আমরা নারী হয়ে সুষ্ঠু জীবনযাপন করতে পারছি না, বা অন্যান্যদের মধ্যে হাজার মানুষের মধ্যে পুরুষ নারীদের মধ্যে মানুষ হিসেবে যে ন্যূনতম নিরাপত্তাটুকুর দরকার ছিল সেই নিরাপত্তাটুকু বাস্তবায়ন হচ্ছে না। আমি বলবো যে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি চাইবো প্রত্যেক নারীর হয়ে, প্রত্যেক মায়ের হয়ে, প্রত্যেক মেয়ের হয়ে, প্রত্যেক বোনের হয়ে আমাদের অবশ্যই সামাজিক নিরাপত্তাটুকু বাস্তবায়ন করা উচিত। সুষ্ঠুভাবে জীবনযাপনের যে মানবাধিকার
জাতীয় মানবাধিকার যেটা বলে আর কি, জন্মগত স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার যে বহিঃপ্রকাশ, নিজের এক কথায় সংবিধান মেনে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পথগুলো, সেগুলো আসলে একজন পুরুষের জন্য যতটা মসৃণ ততটা নারীর জন্য নয়। আমাদের এই ক্ষেত্রে অবশ্যই নারীদের জন্য পথটাকে মসৃণ করতে হবে, আমাদের নারীদের জন্য জীবন এবং জীবিকা সহজ করতে হবে। যেহেতু আমরাই মা বলতেই হয়, আমরাই মা, আমরাই শুরু, আমরাই মা, আমরাই শুরু, নারীরাই শুরু, নারীরাই মা। আমি বোঝাতে চেয়েছি, আমি কথাটা আবারও বলছি, নারীরাই শুরু, নারীরা মা, আমরাই সব, বলতেই হয়। একজন পুরুষের আবির্ভাবের কথা যদি চিন্তা করেন, সে দিন শেষে ওই যে মাটির মা মতিয়ারা মুক্তা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে পুরুষ নারী ছাড়া অসম্পূর্ণ, এরকম একটা কথা সত্যি থেকেই যায়। একজন ছেলে সন্তান পৃথিবীতে যত জায়গাতেই পরাজিত হোক না কেন, সে কিন্তু অবশ্যই তার মায়ের কাছে গিয়ে যখন উপস্থাপন করে যে মা আমার এই যন্ত্রণা হচ্ছে, এই কষ্ট হচ্ছে, সে যখন তার মা বলে বাবা সমস্যা নেই, তখন সে ঠিক মনে করে। আবার এটা কিন্তু সে বাবার কাছে যায় না। সাধারণভাবে চিন্তা করে দেখবেন যে এই যে নারীর যেই ব্যাপারটা, আমাদের আঘাত সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বলতেই হয়, ছোট্ট সামান্য একটা আমরা কিন্তু স্বাভাবিকভাবেই মা, মা গো, ও মা, এইভাবেই চিৎকার দিয়ে উঠি। এর মানেটা কি আসলে? এর মানেটা অবশ্যই নারীদের গুরুত্ব, নারীদের অবদান, নারীদের অবস্থান নিশ্চিত করে। তো এই যে সুবিশাল একটা মর্যাদা সম্পন্ন যে জায়গাটা আমরা অর্জন করা উচিত আমাদের, সেটা আসলে এই যে আমরা পাই না, পাওয়া সম্ভব হয় না, এটা আসলেই আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেধাবী ছাত্রর ক্ষেত্রে পড়াশোনার প্রতিবন্ধকতা বাবা মা রাখেন না। কেন রাখেন না? যে আমার অমুক সন্তান বা ছেলে সন্তান, তাকে যদি, এখনো এরকম কিন্তু আছে আমাদের দেশে, যে ছেলে সন্তানকে যদি পড়াশোনা করানো হয় তো ছেলে স্বাভাবিকভাবেই আমার দায়িত্ব নিবে। কিন্তু একটা নারীর ক্ষেত্রে কিন্তু, একটা দরিদ্র পরিবারের একজন কন্যা সন্তানের ক্ষেত্রে কিন্তু এমনটা ভাবা হয় না। সেক্ষেত্রে অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, নিরাপত্তা বাস্তবায়ন হচ্ছে না। আবার বাসে, সিএনজি তে, যেখানেই যান আমরা একটা ভায়োলেন্সের শিকার হচ্ছি, আমাদের অনেক অনিরাপত্তায় ভুগতে হচ্ছে অনেক ক্ষেত্রে। সব দিক দিয়ে চিন্তা করেন, আমরা শিক্ষার অধিকার পাচ্ছি না, আমরা সুষ্ঠুভাবে বাঁচার অধিকার পাচ্ছি না। সেক্ষেত্রে অবশ্য বলতেই হয় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো, আমি বারবার একটা কথাই বলতে চাই, যে আমাদের সুশিক্ষা, সুশাসন, এসব বাস্তবায়ন করা অনেক অনেক জরুরি। আমাদের নারী ক্ষমতায়ন হলেও আমরা স্বাধীন দেশে বসবাস করেও আমরা নারীরা আসলেই স্বাধীন হতে পারিনি। তো মানবাধিকার তো স্বাধীনতার কথা বলে, সত্যর কথা বলে, বাস্তবতার কথা বলে। তো বাস্তবতা অবশ্যই একজন মানুষকে স্বাধীন এবং সুষ্ঠুভাবে বাঁচার তাগিদেই প্রতিষ্ঠিত, তাই না? তো মানুষ হিসেবে, একজন নারী হিসেবে, একজন মা হিসেবে অবশ্যই আমরা সেরকম কোনো অধিকার অর্জন বা অধিকারের প্রত্যাশা রাখি। তো দেখা যাচ্ছে যে সেই অধিকারটা আমরা থেকে বঞ্চিত হচ্ছি। সেক্ষেত্রে আমি অবশ্যই বলতেই হয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সুশাসন বাস্তবায়ন করা উচিত। নারীদের ক্ষমতায়নের আগেও ঘরে ঘরে প্রত্যেকটা নারীকে সুসম্মানের জায়গাটুকু দেওয়া উচিত, নারীদেরকে সম্পদে পরিণত করা উচিত। আর মানবাধিকারের ক্ষেত্রে নারীরা যেহেতু এই যে বিভিন্ন সামাজিক অনিরাপত্তায় ভুগছে বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো সুশাসনটা অনেক 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 বেশি জরুরি। আমাকে কথা বলতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রসঙ্গটা অনেক ভালো ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনিকা জাহান আপু। মানবাধিকার শব্দটার মধ্যেই কিন্তু আছে মানুষের অধিকার। এখন এই মানুষটা পুরুষ এবং নারী দুই মিলেই কিন্তু মানুষ হচ্ছে। এখন কথা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টা, আমরা যদি এখন পর্যন্ত জরিপ করি, আমরা এই আধুনিক সভ্য সমাজে এসেও, বিশেষ করে সুশিক্ষিত সমাজে এসেও, প্রগতিশীল সমাজে এসেও পরিবার থেকে মূলত এই লঙ্ঘনটা শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরিবারে একটা ছেলে সন্তান যতটা ওয়েলকামলি অ্যাকসেপ্টেড হয়, আমার মনে হয় এখনো অধিকাংশ পরিবারই আছে যে সেখানে কিন্তু মেয়ে শিশুটা অতটা কাঙ্ক্ষিত ভাবে তাকে ওয়েলকামলি অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তারপরে থেকে তো আপনার সমাজ আছে,
দেশ আছে সেটা পরের বিষয়। তবে মেয়েদের যে উন্নয়নের অন্তরায় সেটা আমি মনে করি যে অনেকাংশেই মেয়েদের মানসিক দাসত্ব থেকেই কিন্তু শুরু হয়। আমি মেয়ে, এই কথাটা যেন আমরা জন্মগত ভাবে একটা দুর্বলতা হিসাবে নিয়ে নিই, আমি মেয়ে, আমি নারী, এটাই যেন আমার দুর্বলতা। ঠিক যখন থেকে নারীরা এই আমি নারী, আমি দুর্বল, এই চিন্তাটা থেকে বের হয়ে না আসতে পারবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে মানবাধিকার বিষয়ে বিষয়ে নারী সচেতন হবে এবং দাসত্ব থেকেও মুক্তি পাবে। আমি আহ এবার চলে যাব মতিয়ারা মুক্তা আপুর কাছে খুবই চমৎকার একটি প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে নারী পুরুষ পাশাপাশি আমরা যদি খেয়াল করি তাহলে দেখব উন্নয়নমূলক কাজ হোক আর পরিবার থেকে শুরু হোক। যেমন আমার মাও বলে যে মা, আমার দুটো ছেলে সন্তানের থেকে তুই যে একটা মেয়ে, তোর সাথে কথা বললেও আমার ভালো লাগে। পরিবারের যে বিষয়গুলো থাকছে তার মানে কিন্তু একটা নির্ভরশীলতা চলে আসে, যে কোনো না কোনো ভাবে কিন্তু মেয়ে সন্তানের প্রতি কিন্তু একটা নির্ভরশীলতা চলে আসে। এখন আমাদের সামাজিক প্রেক্ষাপটে খেয়াল করে দেখবো যে পুরুষটা ঠিক যতটা সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করছে, আমরা মেয়েরা কিন্তু আসলে পিছিয়ে নাই। এখন আমার প্রশ্ন থাকবে আপুর কাছে, সেটা হচ্ছে পুরুষের পাশাপাশি সমাজ উন্নয়নে নারীরা আজও পিছিয়ে নাই, আপনি কি মনে করেন? মতিরা মুক্তা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ছোটবেলায় একটি প্রশ্ন শুনেছিলাম, আমাকে বলা হতো যে নারী তোমার ঘর কোথায়? শিশু থেকে অর্থাৎ জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত একটা বাবার ঘর নাকি সেটাও একটা মেয়ের ঘর, নারীর ঘর। কিন্তু ওই নারীটা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, স্বামীর ঘরটাই তার ঘর। তারপরে দেখা যায় ছেলে বা মেয়ের ঘরটাই তার ঘর। মূলত একটা মেয়ের তাহলে বাড়ি কোথায়? এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খেত যে নারীর ঘর তাহলে কোথায়। এই চিন্তা করতে 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 আমি মতিয়ারা মুক্তা মাটির মা হয়ে আমি নারী, আমি আজকে ঘর বানিয়েছি সকল মানুষের হৃদয়ে। এবার আমি গর্ব করে বলতে পারি, নারী তোমার ঘর কোথায়? আমি নারী, আমার ঘর মানুষের হৃদয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মানুষ হওয়ার চেষ্টা করে। একটা কুকুরের পেট থেকে যখন একটা বাচ্চার জন্ম হয়, সেই বাচ্চাটাও কুকুর, বা একটা ছাগলের বাচ্চা হলে সেই বাচ্চাটাও ছাগল। কিন্তু মানুষের পেট থেকে বাচ্চাটা হলে সে নট মানুষ, সে একটা জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মানুষ হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মানুষ হয় কোটিতে, লাখে, শতকে একজন, আর বাকিরা জীব হয়েই মারা যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নারীর মধ্যেই থাকি। মৃত্যু পর্যন্ত বললে ভুল হবে, মৃত্যুর শেষ পর্যন্ত আমরা একটা নারীর গর্ভে জন্ম নেই এবং নারীর পদতলেই আমাদের বেস্ট খুঁজে নেওয়ার চেষ্টা করি। পুরুষের পাশাপাশি নারীও পিছিয়ে নেই, এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা এবং অবশ্যই একটি সত্য কথা যে নারীরা পিছিয়ে নেই। নারীরা কেনই বা পিছিয়ে থাকবে, কিভাবেই বা থাকবে? যেমন ছোটবেলায় আমি প্রশ্ন শুনতাম, যখন আমি কাজ করতাম তখন আমাকে বলতো যে এ যুগে কেউ মাদার তেরেসা হতে পারবে না। তো এ যুগে মাদার তেরেসা হয়নি তো কি হয়েছে, আমি মতিয়ারা মুক্তা থেকে মাটির মা হয়েছি। এ যুগে কবিতা লিখলে নাকি কাজী নজরুল হওয়া যাবে না, এই মন্তব্যগুলো আমি শুনে শুনে বড় হয়েছি। কিন্তু এই যুগে কবিতা লিখে কাজী নজরুল হওয়া যায় না, কিন্তু একজন মতিয়ারা মুক্তা হওয়া যায়, একজন মনিকা জাহান চৌধুরী হওয়া যায়। তো এই যুগে যে হওয়া যায়, যে বর্তমান সমাজে খোলার সমাজে কাপড় নয়, আমি আমার মনকে খুলে দিয়েছি, আমি আমার মনকে খুলে দিয়েছি এবং মনকেই খুলে দিয়েছি, যে কাপড় খোলার সমাজেও মন খুলে বড় হওয়া যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। কালো কাপড়ের অন্তরালে নিজেকে ঢেকে রাখিনি, আমার সব রং আকাশের গায়ে মেখে আমি বড় হয়েছি। নারীরা পিছিয়ে নেই, নারীরাও পুরুষের সাথে সাথে এগিয়ে আছে, সাথে সাথে না, এবং নারীরা অনেক বেশি এগিয়ে আছে। নারীদের জন্য একটা পুরুষ একটা মেয়ের জন্যই ভালো হয়, এবং এই নারীকে কেন্দ্র করে একটা পুরুষ খারাপ পথে ধাবিত হয়। অর্থাৎ কি, যে কোথায় কোথায় যাবে পুরুষ নারী ছাড়া? যে আমি তো সাত রঙা এক রঙিন ফুল, আমায় পেয়ে কত ভণ্ড সাধক হয়, আবার অনেক সাধক তার সাধনা করে ভুল। এই নারীত্বের উপর ভিত্তি করে অনেক সাধক তার সাধনা হারিয়ে ফেলেছে, আবার অনেক খারাপ নোংরা বাজে মানুষও সৎ পথে ফিরে এসেছে। তাহলে আমি মনে করি
পুরুষের থেকে নারীর ভূমিকা বেশি, কারণ এই নারীকে কেন্দ্র করেই রাহাজানি, খুন, ধর্ষণ, মামলা ইত্যাদি ইত্যাদি। আবার এই নারীকে কেন্দ্র করেই সুশীতল বাতাস, প্রেম, প্রেমের পদাবলী, বিসর্জন, অর্জন সবকিছু। অতএব আপনার প্রশ্নের আলোকে যদি বলতে যাই যে পুরুষের পাশাপাশি নারীও পিছিয়ে নেই, 100% নেই, তবে আমরা পিছিয়ে থাকি মগজে মননে। মগজে মননে আমরা পিছিয়ে থাকি। আমাদের প্রতিবন্ধকতা আমাদের নিজের মধ্যে। আমরা যদি আমাদের নিজেকে উজাড় করে দেই, কাপড় খোলার সময় কাপড় নয়, যদি মনকে খুলে দেই, তাহলেই আমরা প্রতিষ্ঠিত। ছোটবেলায় আমরা কোন পিঠাপিঠি ছিলাম, তো যখন গ্রামে একটা অনুষ্ঠান হইতো আমার ভাইয়া বলতো, দেখ আজকে আমি ছেলে মানুষ, তার জন্য আমি একটা গান গাচ্ছি রাত্রে, তুই মেয়ে মানুষ, তার জন্য তুই আজকে বাড়িতে যাইতে পারলি না, তুই যত যাই হস না কেন, তুই আমাদের মতো করতে পারবি না। তা আমি তখন মুস্কি হাসতাম আর বলতাম, সময় প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ, আজকে সময় প্রশ্নের উত্তর দিছে। এখন আমি টকশো করতেছি বাজারের মধ্যে বসে, এখানে শত শত পুরুষ যাচ্ছে, আমাকে তাকিয়ে দেখতেছে, আমি কথা বলতেছি, এর মধ্যে অনেকে আমার ডানে বামে এসে দেখতেছে, আপনাদেরকেও দেখে গেল দু একজন এসে। আমি নারী, কিন্তু রাত 10টায় আমি বাজারে বসে টকশো করছি, আর আমার সেই ভাই এখন ঘরের মধ্যে শুয়ে আছে। আমি দেখিয়ে দিয়েছি যে নারীরা পিছিয়ে নেই, আর শুধুমাত্র নারী বলে আমি কেন পিছিয়ে থাকবো, শুধুমাত্র নারী বলে আমি 10টা পুরুষের কাজ করব। অতএব আপনার প্রশ্নের আলোকে যদি হাজার কথাও বলি, তারপরেও ঘুরে ফিরে কথা একটাই, যে পুরুষের পাশাপাশি নারী সমাজ পিছিয়ে নেই, বরং পুরুষের পাশাপাশি নারী সমাজ এগিয়ে। নারীরা কাজ করে না, নারীরা রাতে দিনে রাতে বাহিরে কাজ করে না, কিন্তু দশজনকে কাজ করায়। নারীরা যদি কিছু না করে তারপরেও 10জন পুরুষকে কাজ করায়। অতএব নারী সমাজ পিছিয়ে নেই। ধন্যবাদ। শিরিন আপা, আমি একটু ফলো নিতে চাচ্ছিলাম। জি ভাই, আহ, অবশ্যই। অনেক মতিয়ারা মুক্তাফা চমৎকার ভাবে বললেন। আসলে প্রশ্নের যথার্থ জবাব শুধু দেননি, উনি অনেক কিছুই খোলামেলা ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো আমরা আমাদের এই আহ, মানুষের কল্যাণ প্রতিদিনের এই আয়োজনে ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি তাদের কয়েকজনের নাম বলতে চাই। যেমন আমাদের সাথে যুক্ত হয়েছেন হাজেরা সুমি আপু, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের আনোয়ার হোসেন, এমডি আনোয়ার হোসেন ভাই, তিনি আমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। ভাই, আপনাকেও মানুষের কল্যাণ প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তারপরে সানজিদা নেওয়ার নুফুর আফা, তিনি বলেছেন দারুণ বলেছেন মনিকা জাহান আপু। তিনি আপনাকে ধন্যবাদ আমাদের কমেন্ট করে আমাদের এই আয়োজনকে সমাদৃত করার জন্য। আমাদের তানজিলা ইসলাম আপা, তিনি লিখেছেন, তিনি বলেছেন আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের তাসনিম সুলতানা জেসিয়া, উনি আমাদেরকে সালাম দিয়েছেন মনিকা আপুকে। মনিকা আপু আপনাকে সালাম দিয়েছেন। তো তারপরে তাসনিম ওয়ালাইকুম আসসালাম। জেসিয়া, হ্যাঁ, তারপর নিপা ইসলাম আপা, উনি মনিকা আপুকেই বেশি অনেক সুন্দর বলেছেন আপু, বলে সম্বোধন করেছেন। আর সানজিদা নেওয়ার নুপুর আপা, তিনি আবার বিস্তারিত বলার চেষ্টা করেছেন নারী আজ স্বয়ংসিদ্ধ, তারা এখন কারো উপর নির্ভরশীল নয়, উল্টো তাদের উপরেই দাঁড়িয়ে আছে পরিবার। এমনি ভাবে তিনি অনেক ভালোভাবে কমেন্ট করার চেষ্টা করেছেন। আমাদের সৈয়দা রুমি কবিতা আফা, তিনি আমাদের শুভকামনা করেছেন যা হোক নারী শক্তির সঠিক মুক্তাফা। সবই মুক্তাফারই ফ্যান মনে হচ্ছে। আসলে মুক্তাফা অনেক চমৎকার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আবার মনিকা জাহান আফা, তিনি কিন্তু সাবলীল ভাবে প্রশ্নের জবাব শুধু নয়, তিনি অনেক যথার্থ বলেছেন। তো শিরিন আপা, এ পর্বে আপনি যদি বলতেন আমাদের আর একটু এলান দিয়ে রাখতে চাই। আমাদের হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব, আমাদের অনেক বলিষ্ঠ একজন মানবাধিকার নেত্রী, প্রতিবাদী কণ্ঠ, তিনি আমাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে প্রবেশ করবেন। আমরা তখন আবার মানবাধিকার বিষয় নিয়ে তার কাছে আমরা অনেক কিছু জানতে চাইবো। শিরিন আপা। ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল ভাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের অতিথি যুক্ত হয়েছেন শেরি পারভিন আপু, মহাসচিব হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। শেরি পারভিন আপু।
অবশেষে অবশেষে আমাদের মাঝে আমাদের আসসালামু আলাইকুম। কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মেহমান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব, একজন জি বলিষ্ঠ নারী নেত্রী, মানবাধিকার নেত্রী, যাকে রাজপথের বিভিন্ন দাবি আদায়ে প্রতিবাদী কণ্ঠ ও, ও, আমরা যাকে দেখি আহ, আমাদের সোহেলি পারভিন আপু, আহ, আপনাকে মানুষের কল্যাণ প্রতিদিনের পক্ষ থেকে অভিবাদন, অভিনন্দন এবং এই শীতের কুয়াশাচ্ছন্ন ফুলেল শুভেচ্ছা। প্রতিটি সোহেলি মানুষের, আপু, বিশেষ করে যারা কল্যাণকামী নিবেদিত প্রাণ, তাদের কিন্তু খুব ছোট্ট করেও হোক, মানে খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হলেও একটা প্রয়াস থাকে, একটা তাৎপর্যপূর্ণ প্রয়াস থাকে, কি করে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করা যায়, এবং যা তাকে পূর্ণতা দেয়, এবং সেটাই কিন্তু তার পথ চলার শক্তি হয়। এবং সেই থেকে নারী শক্তি একটা শব্দ কিন্তু খুব একটা গাম্ভীর্যপূর্ণ শব্দ, যে নারী শক্তি। মাদার তেরেসার কথা আমরা ইতিমধ্যে আলোচনায় পেয়েছি, আপুরা বলেছেন। তো মাদার তেরেসার একটা বিখ্যাত উক্তি আছে যে, আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারবো না, তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট্ট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জলতরঙ্গ সৃষ্টি করতে পারবো। যদি তুমি 100 মানুষকে সাহায্য করতে সক্ষম নাও হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো। এবং আমাদের এই মানব কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে সংযুক্ত আছেন, অবশ্যই আমি তাদের সবাইকেই অভিবাদন জানাচ্ছি, যে আমাদের এই প্রোগ্রামটা মূলত তাদের কারণেই কিন্তু সমৃদ্ধ হয়। এখন আমি সেহেলি আপুকে আমি কি প্রশ্ন রাখতে পারবো? সেহেলি আপু, সেহেলি পারভিন আপু, আমি কি এখন পাচ্ছি ওনাকে? আমি তাকে দেখতে পাচ্ছি না। সোহেলি আপু লাইন থেকে একটু বিচ্যুত হয়েছেন, আমরা ততক্ষণে অপেক্ষা করি। আর একটি কথা বলে রাখতে চাই, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আজকের এই সুন্দর আলোচনায়, সকলেই নিজ নিজ ফেসবুক আইডিতে আমাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের এই আয়োজন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে সমাদৃত করবেন। সোহেলি আপু আবার আমাদের মাঝে প্রবেশ করেছেন, আপনাকে আহ, ধন্যবাদ জানাই। জি আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আপু। আসসালাম। যারা এখানে বক্তা হিসেবে উম, সোহেলি আপু সম্ভবত এইটা আপনার সাউন্ডটা ম্যাম আমরা ক্লিয়ার হচ্ছে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না। আপুর এটা মিউট আছে, মিউটটা করতে হবে। আহ, আমি তাহলে আবার বলি সবাইকে, সবাই আমার সালাম নিবেন। আর আমি অত্যন্ত দুঃখিত শিমুল ভাই সহ সবার কাছে যে এখানে অনেক সিনিয়ররা আছেন, আমার লাইভে আসতে দেরি হয়েছে, আমার একটা জরুরি মিটিং ছিল। আর এখানে নেট প্রবলেমও আছে, বারবার ডিসকানেক্ট হচ্ছে। আমি সত্যি দুঃখিত যে আমি আপনাদের সাথে জয়েন করতে দেরি হয়েছে, আমি বুঝতে দেরি হয়েছে আমার। মানুষের কল্যাণ প্রতিদিন এর আজকের এই আয়োজন ধন্য হয়েছি যে আপনি আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রবেশ করেছেন, সেজন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই। অনেক ব্যস্ততম সময়ে থাকেন আপনি, বেশ করে ন্যায্য দাবি আদায়ে আপনি অনেক বলিষ্ঠ ভূমিকা রেখে থাকেন, রাজপথে আমরা দেখেছি, আমরা পত্রিকা যেমন দেখেছি, আপনার টিভিতে তেমন দেখেছি। আসলে আপনার যে কাজ, এই এই এমনি ভাবেই আজকে নারীর জাগরণ হয়েছে, এমনি ভাবে নারীর আজকে উন্নয়ন সাধিত হয়েছে। সেই জাহিলিয়াত যুগ থেকে শুরু করে যদি আমরা বর্তমান সময়ে দেখি, তাহলে আমরা আসলেই ওই যে সম নারী এবং পুরুষের কিন্তু এখন যে অধিকার নিয়ে আর কাড়াকাড়ির কোনো পরিবেশ নাই, কোনো সুযোগও নাই। আমরা নারী জাগরণে আজকে একটি পর্যায়ে চলে এসেছি। আজকে দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এখন তৃণমূল পর্যায়ে আমরা ইউনিয়ন পরিষদেও কিন্তু তিনজন শুধু যে সংরক্ষিত আসনে নির্বাচিত হন তা নন, তারা এখন একটি ওয়ার্ডের মেম্বার হিসেবেও অনেকে নির্বাচিত হচ্ছেন, তারা কিন্তু এগিয়ে চলেছেন। আজকে নারীরা বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তো আমরা শিরিন আপুর কাছে যাব যে সোহেলি আপু তিনি অনেক ব্যস্ততার সময় উপেক্ষা করে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন। আমরা তার কাছে মানবাধিকার নিয়ে আজকের এই বিষয় ভিত্তিক
এর মানবাধিকার নিয়ে আমরা তার কাছে অনেক জানতে চাইবো। শিরিন আপু আমার সাথে রয়েছেন, তিনি একটি প্রতিষ্ঠানের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনলাইনে অনেক ক্লাস, তার ক্লাস আমরা দেখেছি, অনেক স্বচ্ছ এবং প্রাঞ্জল ভাষায় তিনি শিক্ষার্থীদের উপস্থাপন করে থাকেন। তিনি আমার সহকারী হিসেবে, আজকে সহযোগী হিসেবে রয়েছেন। শিরিন আপু, আপনি পরবর্তী পর্বে যেতে পারেন। ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল ভাই। শৈলাপুকে পেয়ে আসলে সত্যি আমরা খুব আনন্দিত। আমরা কিন্তু আসলে মিস করছিলাম ওনাকে, খুবই মিস করছিলাম। এবং ওনার জন্য আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সেটার সঙ্গে আমি কিছুটা সংযুক্ত করতে চাচ্ছি। শৈলাপু, আপনার জন্য প্রশ্ন রাখছি। জি জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে আমাদের এখন নারীরা প্রতিনিয়ত আসলে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের দেশে না, এটা কিন্তু একটা বৈশ্বিক বিষয় হয়ে গিয়েছে, যে পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো ভাবে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই নারীদের অধিকারগুলো মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনগত কোনো পরামর্শ আপনি দিতে পারবেন কিনা? নারীদের মানবাধিকার প্রতিষ্ঠিত করতে আইনগত কোনো পরামর্শ আপনি দিতে পারবেন কিনা? আমি ধন্যবাদ জানাই মানুষের কল্যাণে প্রতিদিন সুন্দর একজন ভাষককে নিয়ে এসেছেন উপস্থাপনা করার জন্য। আপনাকে আমরা পেয়েছি, আপনাকেও ধন্যবাদ। এবং ধন্যবাদ। আর যেখানে যারা বক্তা আছেন, আমি খুব দুঃখ প্রকাশ করছি, তাদের কথাগুলো যদি আমি শুনতে পারতাম তাহলে আমার কথা বলতে আরো সুবিধা হতো। আপনারা কি আমার কথা হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক জি ম্যাম, কথা শোনা যায়, কিন্তু মাঝে মাঝে কিছু কথা মিসিং হয়ে যাচ্ছে। ওটা নেটওয়ার্কের জন্য। আপনি হ্যাঁ, বলুন ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে এখানে পাচ্ছি। আমার জন্য যে প্রশ্নটি নির্ধারণ করা হয়েছিল, প্রশ্নটা হয় এরকম। আমিও কেটে কেটে কথা শুনছি, আমার কথাগুলো, আপনাদের কথাগুলো কেটে কেটে আসছে, যেমন আমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। এখানে অধ্যাপক ম্যাডাম প্রশ্ন করেছেন আমার জন্য যে এই দেশে, শুধু দেশে নয় বিদেশেও, অর্থাৎ নারী অধিকার বিনষ্ট, এটা একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা মানবাধিকার ক্ষেত্র থেকে আইনগত কোনো বিষয় আমাদের জানা আছে কিনা, বা আমি সেই ধরনের পরামর্শ দিতে পারি কিনা। আমি খুব দুঃখ প্রকাশ করছি, আইনগত পরামর্শ আমি কতটুকু দিতে পারবো আমার অভিজ্ঞতা থেকে সেটা আমি জানি না, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে, মানবাধিকার থেকে কথা বলতে পারবো। আমি শুরুতে একটি কথা বলি যে সকল মানুষের অধিকার থেকে নারীর অধিকার আলাদা কিছু নয়। যেই রাষ্ট্র ব্যবস্থায়, যেই রাষ্ট্রের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং পারিবারিক প্রেক্ষাপটে একজন পুরুষ নিরাপদ, সেই সমাজ ব্যবস্থায়, সেই রাষ্ট্র ব্যবস্থায় একজন নারীও নিরাপদ। আমি আজ 21-এর শেষের দিকে এসে, এই শতাব্দীর মাঝামাঝি দাঁড়িয়ে এমনটি ভাবতেই চাই না, ভাবা উচিতও নয় যে নারী এবং পুরুষের অধিকারটা একটু আলাদা করে দেখছি, বা নারীদের জন্য আলাদা কোনো আইন দরকার, আমি সেটা মনে করি না। যদি যে আইনগুলো আমাদের আছে দেশে বা দেশের বাইরে, এটা সঠিক প্রয়োগ থাকলে, সঠিক ব্যবস্থাপনা, সঠিক মর্যাদা থাকলে নিশ্চয়ই আমরা নারীর অধিকার নিশ্চিত করতে পারি, সেই সাথে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারি। আমরা মানুষ হিসেবে মানুষের মর্যাদা নিশ্চিত করতে পারলেই সেই সাথে নারীর মর্যাদাটা নিশ্চিত হয়ে যায়। এটাকে আলাদা করে কিছু বলবার বোধহয় নাই, আমি এটা মনে করি। তো আমরা নারীকে সেই জায়গাটা নিয়ে কেন ভাবছি না যে সকল মানুষের অধিকারের মধ্যে নারীর অধিকার, এটা আলাদা কিছু না। এবং নারীর অধিকার চাইতে গিয়ে আমরা কেন নারীকে একেবারে আলাদা বস্তুতে বা আলাদা পরিণত
আলাদা প্রাণীতে পরিণত করতে হবে সেটাও আমি মনে করি না। আপনারা কেউ আমি জানি না, আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করতেও পারেন, যে আমি নারীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে, নারীর মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে নারীকে একটি আলাদা একটা ভিন্ন গোষ্ঠীতে পরিণত করা, একটা ভিন্ন মর্যাদা চাওয়া, আমি সেটা মনে করি। আমার রাষ্ট্রে সকল মানুষ যে মর্যাদা নিয়ে আছে, নারীও সেই মর্যাদা নিয়ে থাকুক, সকল মানুষের মর্যাদার সাথে নারীর মর্যাদাটা সমুন্নত থাকুক। আসলে আমাদের দেশের আর যে প্রণীত আইন, সে আইনের সঠিক ব্যবস্থাটা আছে কিনা, বিচার বিভাগ আসলেই স্বাধীন কিনা, আর স্বাধীন থাকলে তারা কতটুকু মানুষের জন্য নিরাপদ জনক স্বাধীন, এগুলো আজকে আলোচনা করার বিষয়, সেটাই আমি মনে করছি। এবং আইনগত বিষয় যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা, হ্যাঁ, এটা অবশ্যই বৈশ্বিক মহামারী আমি বলা যায়, এবং বৈশ্বিক এটা সকল দেশেই নারী নির্যাতনের জায়গায় নারী এগিয়ে, সকল দেশেই, সকল দেশের প্রেক্ষাপটেই যদি আমরা বিভিন্ন গোষ্ঠী বলেন, পুরুষ বলেন, এইরকম জায়গা দাঁড়িয়ে আমরা নারীকে বেশি নির্যাতিত হতে দেখি। এই কথাটা সত্যি যে সকল দেশে নারী বেশি নির্যাতিত হচ্ছে। সেই ক্ষেত্র থেকে আইন তো আলাদা করে দেখার কিছু নেই। একজন পুরুষ আহত হলে, একজন পুরুষ নির্যাতিত হলে, একজন পুরুষের কষ্ট হলে আইন যেভাবে তাকে সাপোর্ট করে, একজন নারীকে সেভাবে সাপোর্ট করলে আমি মনে করি যে ওই নারী নিরাপদ জীবনযাপন করতে পারবে। আর আইনের প্রয়োগ এমন একটা ব্যাপার, সেই ব্যবস্থাপনা রাষ্ট্র আমাদের জন্য করেছে কিনা, রেখেছে কিনা, বা আইনের উপস্থাপন, আইনের পর্যবেক্ষণ, আইনের প্রয়োগ নারীর জন্য কতটা সাবলীল, এটা হচ্ছে বিষয়। যে আইনের যেটুকু আইন আমাদের আছে এটা নারীর জন্য আমি মনে করি যথেষ্ট। এটা যদি প্রয়োগ থাকে আদালতে, আইনের আশ্রয় নিতে গিয়ে যেন নারীকে লজ্জা পেতে না হয়, এই ধরনের পরিস্থিতি যারা আইনজীবী আছেন তারা ঘটাচ্ছেন কিনা, বা প্রশাসন থেকে এমন কিছু ঘটানো হচ্ছে কিনা যে নারীকে আরো একবার লজ্জা দেওয়ার মতো, যে সে নির্যাতিত হয়ে একটা লজ্জা পাচ্ছে, তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তার পরিবার থেকে, তার সমাজ থেকে, তার রাষ্ট্র থেকে, আইন থেকে, প্রশাসন থেকে, শেষ পর্যন্ত আইনের কাছে গিয়েও তার জন্য আলাদা একটি লজ্জা পাওয়ার বিষয় ঘটিয়ে ফেলছি কিনা আমরা যারা মানবাধিকার পর্যায়ে আছি, আমরা যারা সমাজকর্মী আছি, আমরা যারা আইনজ্ঞ আছি, তারা কি নারীকে সেই আইন যেটুকু আছে সেই ব্যবস্থাপনাটা সঠিকভাবে করছি কিনা, নাকি ওই আইনের ভাষা দিয়ে, আইনের ফাঁক ফুকর দিয়ে গিয়ে আমরা নারীটাকে লজ্জায় ফেলে, তাকে মানুষ হিসেবে চিন্তা না করে তাকে আলাদা একটি প্রাণীতে পরিণত করছি কিনা, তাকে বিভিন্নভাবে বিভিন্ন, যে আমি যে কথাটি বলবো এই জায়গায়, যে নারী সবচাইতে আহত হয়, নারীর অধিকার সবচেয়ে ক্ষুণ্ণ হয় ভাষার প্রয়োগে। এই কথাটা আমি কিছুদিন লেখালেখিও করেছি, যে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশাসনের কাছে, পরিবারের কাছে, তার শ্বশুর বাড়ির কাছে, যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেই প্রতিষ্ঠানের কাছে, যেই প্রতিষ্ঠানে চাকরি করছে সেই প্রতিষ্ঠানের কাছে, যেই মানুষটির কাছে সে আইনের সহযোগিতা নিতে গিয়েছে সেই আইনজীবীটার কাছে তিনি ভাষা দ্বারা মর্মাহত হচ্ছেন অজস্রবার, রক্তাক্ত হচ্ছেন অজস্রবার, যে আইনের কাঠগড়ায় বিচার পর্যন্ত যেতে না যেতেই তিনি হাজারবার লাঞ্ছিত হচ্ছে, হাজারবার অধিকার বঞ্চিত হচ্ছে, হাজারবার অসম্মানিত হচ্ছে। আমি ঠিক জায়গাটা ইন্ডিকেট করতে পেরেছি কিনা ম্যাডাম, আপনি একটু যদি আমার সাথে যুক্ত হন। আমি বুঝতে পারছি না আপনারা শুনছেন কিনা আমার কথা। অসংখ্য ধন্যবাদ শেরেলি পারভিন আপুকে। খুবই চমৎকার এবং সাবলীল ভাবে এবং আমি শেষ করিনি ম্যাডাম, আপনি যদি কথা না বলেন তাহলে আমি খেয়ে হারিয়ে ফেলি যে আমার কথা প্যানেল শুনছে কিনা, মানুষ শুনছে কিনা। এবং আমি একটু বলি যে মানবাধিকার থেকে আপনি আইন সম্পর্কিত কথা শুনতে চেয়েছেন। অন্য দেশে নারী নির্যাতন অবশ্যই সকল নির্যাতনের চেয়ে এগিয়ে, যেমন আমার দেশেও। কিন্তু আমার দেশে নারী নির্যাতন পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রেক্ষাপট পর্যন্ত এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দরাও যদি নারী হয়, সেখানে নির্যাতন থেকে তারাও কিন্তু নির্যাতনের বাইরে নয়। এটা সবচেয়ে অবাক করা বিষয়, যেটা অন্য কোনো রাষ্ট্রে হয় না।
এটা আমার যেটুকু আমি জানি। এবং অন্য কোনো রাষ্ট্র হলেও এটা একটা খুব শত বছরে বা 50 বছরে দিয়ে একটি ঘটনা, কিন্তু আমার দেশে এমন কোনো শ্রেণী নাই বস্তি থেকে সংসদ পর্যন্ত যেখানে নারী ভাষা দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা, ঘটনাক্রমে বিভিন্ন ঘটনা সাজিয়ে, বানোয়াট ঘটনা দ্বারা, পারিবারিক ঘটনা দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা, প্রিয়জন দ্বারা নারী যেভাবে লাঞ্ছিত হয়, আমি মনে হয় যে বাংলাদেশের মতো এই ধরনের রাষ্ট্র আর কোন পৃথিবীতে আছে, এটা আমার মনে হয় না। এবং আমি আমি যেই জিনিসটা আমি অতটা আইনের যে ভাষাটা আপনি জানতে চেয়েছেন, যে আমাদের দেশে যারা সিনিয়র আইনজীবী আছেন তারা একদম সুপার লেভেলের, যারা একদম টপ লেভেলে যারা বসে আছেন, তারা চাইলেই আমাদের এই যে মহামারী আকার করা একটি ঘটনা, যে নারী নির্যাতন একটি মহামারীর পর্যায়ে চলে এসেছে, একেবারেই লজ্জাজনক ভাবে চলে এসেছে। কারণ আগেও এটা ছিল, কিন্তু আগে এতটা প্রচার প্রচারণা ছিল না। এতটা প্রচার প্রচারণার পরেও যে আইন এমন একটি শিক্ষা যেখানে দাঁড়িয়ে পৃথিবীর উচ্চ উন্নত ব্যবস্থা বা তাদের বক্তব্য, তাদের চিন্তা ভাবনা থাকার কথা, সেখানে আমরা বাংলাদেশের সিনিয়র আইনজীবীর কাছ থেকে নারীরা সেটা পায়নি। অবশ্যই সিনিয়র আইনজীবীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, তারা যদি এটা নারীদের জন্য একটি প্রতিষেধক হিসেবে যদি আইনটাকে প্রয়োগ করার কোথাও বাধা আসে, যে উনি চেষ্টা করেও পারেন নাই, এমন পরিস্থিতি দেশে তৈরি হয়, সেই সমস্ত ঘটনাগুলি তৈরি হবার পরেও উনি কেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কেন 102 ধারাকে ব্যবহার করে, বা অন্য কোনো ধারা যদি থেকে থাকে, যে উনি জানাতে পারেন না তারা যে আমাদের টপ 200, টপ 500 আইনজীবী যারা আছেন, তারা কেন এই পৃথিবীর সর্বোচ্চ আদালতে গিয়ে জানাতে পারেন না, বিশ্ব নেতাদের জানাতে পারেন না যে আমাদের নারীদের এই অবস্থা? এই ধরনের পদক্ষেপ তো আমাদের আইনজীবীদের নেওয়ার কথা, কিন্তু তারা কেন পৃথিবীকে, আমাদের এই যেই ঘটনাগুলো রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছে, সমাজকে প্রশ্নবিদ্ধ করছে, একটি দেশের অর্ধ জনগোষ্ঠীকে নিঃশেষ করে দিচ্ছে, লজ্জা দিচ্ছে, এই রকম একটি ভারী জিনিস নিয়ে তারা চুপ করে থাকেন কেন? এটার উদ্দেশ্য আমি জানা নাই আমার। এটা জাতিগত সমস্যা। আমাদের এই জাতির শিক্ষা ব্যবস্থা এরকম যে আমাদের মগজে কোনো লজ্জা নেই, জাতি হিসেবে কোনো লজ্জা নাই, কোনো দায় নাই, কোনো দায়িত্ব নেই। আমি ডিগ্রি অর্জন করেছি, পড়াশোনা করেছি, আমাকে টাকা ইনকাম করতে হবে, বাস, এই পর্যন্তই। আমি জাতি হিসেবে এখানে আমার কি দায়িত্ব, নাগরিক হিসেবে আমার কি দায়িত্ব, একজন নারী হিসেবে আমি একজন নারীর জন্য কতটুকু সচেতন থাকবে, একজন শিক্ষিত নারীদের জন্য কতটুকু সচেতন থাকবে, আমার পরিবার আমার জন্য কতটুকু সচেতন থাকবে, আমার অধিকার নিয়ে কতটুকু সচেতন থাকবে, আমি আমার পরিবারের অধিকার নিয়ে কতটুকু সচেতন থাকবে, একেবারে সমন্বয় নেই। জি জি। ধন্যবাদ শেলী পারভিন আপু। আমরা যাই বলি না কেন, নারীর মানবাধিকার লঙ্ঘন যেমন হচ্ছে, ঠিক তেমনি শেলী পারভিনদের মতো নারী মানবাধিকার প্রতিষ্ঠায় সফল কর্মীও কিন্তু আমাদের দেশে কম নয়। একদিকে যে নারী তার পরিবারের আপনার সাথে একটু যুক্ত করছি ম্যাডাম, আপনার সাথে একটু যুক্ত করছি, আপনি ক্ষমা করবেন আমাকে। আমাদের মতো কর্মী আসলেই এটা অহংকারের জায়গা আছে আমাদের এই দেশে। এই ধরনের প্রতিকূলতা অতিক্রম করে নারীরা এমন লিডারশিপ জায়গায় আমাদের মতো নারীরা চলে এসেছে, আপনাদের মতো মেয়েরা এসেছে, এটা অবশ্যই একটা অহংকারের জায়গা, যে একটি পুরুষের চাইতে অনেক গুণ বেশি স্ট্রাগল করে এই জায়গাটাতে সে এসে দাঁড়িয়েছে। কিন্তু কতটা হারাবার পরে, এটা কিন্তু একটা বিশ্লেষণের জায়গা, কতটা মূল্য দেওয়ার পরে সে এই জায়গাটাতে এসেছে, সে কতবার জীবনে প্রতিদিন সে মানবাধিকার লঙ্ঘন করে পেতে শোয়ে তাকে এই জায়গাটাতে আসতে হয়েছে। এটাও কিন্তু একটি বিচার বিশ্লেষণ করে দেখার মতো, এবং তাদের যে রিওয়ার্ডসটা দেওয়ার মতো মানসিকতা এই জাতির নেই। এটা অবশ্যই লজ্জার ব্যাপার ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ আপু।
আহ একথা সত্যি যে আমরা আসলে পরিবার থেকেই কিন্তু আমরা পক্ষপাত দুষ্ট হচ্ছি কিংবা মানবাধিকার লঙ্ঘন বলেন সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তবে সেই নারীটাই কিন্তু, যে নারী পরিবার, সেটা আহ আহ, আহ, নিজের পিতার পরিবারে হোক আর নিজের স্বামীর পরিবারে হোক, সে কিন্তু আবার ঘর থেকে বের হয়ে অফিস চালাচ্ছে, স্কুল চালাচ্ছে, কলেজ চালাচ্ছে, এমনকি সংসদ চালাচ্ছে, ইভেন সারা দেশটাকেও চালাচ্ছে। সুতরাং নারীরা আসলেও যে মানবাধিকার লঙ্ঘনের কথা আমরা বলে যাচ্ছি, তার বাইরে কিন্তু নারীরা অনেক অনেক জায়গায় তাদের নিজের আসনটা আপনার স্থায়ী করতে পেরেছে। আমি এবার চলে যাব হাফিজুর রহমান শিমুল ভাইয়ের কাছে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শিরিন শাদি আপা অনেক ভালো কথা শুনতেছিলাম। আমার বিশেষ করে সোহেলি পারভিন আপা উনি যে উপস্থাপনটা করলেন আসলে যে অনেক ভাবার বিষয়, অনেক গুরু গম্ভীর একটি কথা, সেটি হলো যে নারীর অধিকার আদায় করতে যেয়ে বারবার যে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে কিনা এটি ভেবে দেখার দরকার। কত গুরুগম্ভীর একটি কথা আসলেই। এইটাই হয়ে থাকে, আমরা সমাজে এইটাই দেখে থাকি। একজন মানুষ, একজন নারী, সে একেবারে ওয়াজ পড়া গায়ে সে মানে যে কোনো একটি অ্যাসাল্ট হলো এবং সে আইনের সহায়তা চাইতে সে আদালত পর্যন্ত পৌঁছে গেছে। এই আদালত পর্যন্ত যাইতে গিয়ে সে আরো অনেকবার কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন, মানসিক ভাবে হলেও। এবং সব মানে তার ধাপে ধাপে কিন্তু সে আরো বেশি মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, মানে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকেন। এটি আসলে আমাদের ভেবে দেখার দরকার। তো সব মিলে বিশেষ করে আমাদের যে বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবী এবং নারী নেত্রী মনিকা জাহান, তিনি অনেক ভালো উপস্থাপন করেছেন। আমাদের যে আহ, মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আসলে মাটির মা ফাউন্ডেশনের একটি ভালো সংগঠনের নাম আজকে আমরা জানতে পারলাম। দেশ এবং দেশের বাইরে আরো অনেকে জানতে পারলেন যে এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিয়ারা মুক্তাফা, তিনিও অনেক বলিষ্ঠ কথা বলেছেন। সর্বোপরি আমরা আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকসানা মজুমদার সুকিয়াফা। তিনি নেট সমস্যার কারণে উনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। পরবর্তী একটা সময় হয়তো তাকে নিয়ে আমরা মানুষের কল্যাণ প্রতিদিনের এই আয়োজনে, কোন একটি আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমাদের সাথে রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো এবং অনেক ভালো ভালো কথা শুনতে পারবো। তো আমি আমি যতটুকু জানতে পেরেছি, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব আমাদের বিশিষ্ট নারী নেত্রী প্রতিবাদী কণ্ঠ সোহেলি পারভিন, তিনি খুব ব্যস্ততম একটি সময় উপেক্ষা করে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলেন। আমাদের মানুষের কল্যাণ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মহোদয় তেমনটা জানালেন। সেই ব্যস্ততম সময় উপেক্ষা করে সর্বশেষ আমাদের মাঝে উপস্থিত হয়ে এবং অনেক গুরু গম্ভীর, অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। সেজন্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান মেলার যে সময়সীমা, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে আমি আজকের যে আলোচক বৃন্দ যারা সম্মানিত অতিথি, সকলকে আমাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, আর আমাদের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন এবং পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত হবেন, সকলকে এই মানুষের কল্যাণ প্রতিদিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি এবং আমার সহযোগী শিরিন শাদি আপা, সকলেই ভালো থাকবেন। মানুষের কল্যাণ প্রতিদিনের আজকের এই আয়োজন শুধু নয়, মানুষের কল্যাণ প্রতিদিন একেবারে জনকল্যাণে কাজ করে, নারী উন্নয়নে কাজ করে, বিভিন্ন প্রচারণায় মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। আপনার এই আয়োজনকে শেয়ার করবেন এবং যে কমেন্ট করবেন, লাইক দিয়ে আমাদেরকে সমাদৃত করবেন। যদি কারোর আপনারাও আমাদের অতিথিবৃন্দ সর্বশেষ একটু বিদায় নিতে পারেন আমাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে। মুক্তাপা, না, কিছু বলবেন? আমি কিছু বলতে একটু মানে বদনাম করতে আসলাম মানুষের কল্যাণে প্রতিদিন নিয়ে। জি 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 জি। এই কবির নেওয়াজ রাজ, যার নাম রাজ, রাজ মানে তো মানে বিশাল, এটা আর বলার কিছু নাই। রাজা, রাজ্য, রাজপ্রাসাদ সবকিছু মিলে রাজ। তো রাজ এমন একটা কাজ করছে যেই কাজটা
কি বলবো যে মানুষের কল্যাণে সে সপ্তাহে একদিন কাজ করে না, মাসে একদিন করে না, কিংবা পাক্ষিক ও ত্রৈমাসিক করে না, সে প্রতিদিন মানুষের কল্যাণে কাজ করে। আর শুধু এই নামটার উপরে আমি এই নামটা শোনার পরে আমি আসলে কবির নওয়াজ রাজকে যতটা চিনতাম তার থেকে মনে হয় এই নামটাকে আমি বেশি চিনি। এবং এই মানুষের কল্যাণী প্রতিদিন থেকে আমাকে যখন বলা হয় যে প্রোগ্রামে থাকতে হবে বা এটা ওইটা, আমি একদম কেমন যেন হয়ে যাই যে না না, মানুষের কল্যাণে যেটা কাজ করে যে তা আবার প্রতিদিন, তো সেখানে না গিয়ে কিভাবে থাকি। আর এখানে আসার পরে যে গুণী মানুষরা এখানে বসে থাকে তাদের সামনে দুইটা কথা বলা বা তাদের সাথে মত বিনিময় করা, এটা হচ্ছে বড় একটা বিষয়। আর আমি চাই এই মানুষের কল্যাণী প্রতিদিনের যে কোনো আয়োজনে আছি, থাকবো ইনশাল্লাহ। এবং আমি এই পত্রিকাতে ইনভলভ হতে চাচ্ছি, যে আমি যেন মানুষের কল্যাণে প্রতিদিন আসলে মানবিক কাজ তো আমরা সবাই করি, যেখানে আমাদের শেহলি ম্যাডাম আছে, আহ স্বপন শিমুল সাহেব আছেন, মনিকা মা আছে, তারপরে যে আমাদের শিরিন সাদি অত্যন্ত সুন্দরভাবে যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন। আর মনিকা মায়ের কথা একটু না বললেই নয়, আমি আর মনিকা জাহান চৌধুরী কিন্তু একই ক্লাসে পড়ি। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং মনিকা জাহান চৌধুরী কিন্তু ঠিক তাই। অর্থাৎ আমি এটাই বোঝাচ্ছি যে বয়স কখনো কোনো বিষয় না, বা সমাজ কখনো কোনো বিষয় না, পরিবারও কোনো বিষয় না। যদি মানসিক প্রশান্তি এবং মানসিক ইচ্ছা যদি থাকে, যদি মানসিক ইচ্ছা থাকে এবং মানে যদি প্রচেষ্টা করা হয়, অবশ্যই অনেক কিছু সম্ভব। তো মানুষের কল্যাণে প্রতিদিনের আমরা সব সময় ছিলাম এবং আছি, সেই সাথে এই পত্রিকার সাথে ইনভলভ হয়ে যেন আমরাও মানুষের কল্যাণে প্রতিদিন কাজ করতে পারি। সংগঠন যাই হোক, পত্রিকা যাই হোক, সেটা যেন মানুষের কল্যাণে প্রতিদিন কাজ করে। তো এই নামটার উপরে আমার পরম শ্রদ্ধা, এটাই আমার বদনাম করার ছিল। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, কবির নওয়াজ রাজ, আই লাভ ইউ আপনাকে, আপনার এত সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। আই লাভ ইউ অল। সেই সাথে এত সুন্দর একটি অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন এবং যারা এতক্ষণ আমাদের মনোযোগ দিয়ে শুনলেন, দেখলেন বা বললেন তাদের কথা, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমি, মোত্তারা মুক্তা, মাটির মা ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং মানুষের কল্যাণে প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে ধন্যবাদ জানিয়ে আপাতত আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মতিয়ারা মুক্তাফা। আসলেই আপনি যে বদনাম না, অনেক ভালো বললেন। আসলেই আমাদের এভাবে আমাদের যে প্রত্যয় প্রত্যাশা আপনারা ব্যক্ত করবেন, আমরা সেই প্রত্যয়ের সম্মান জানিয়ে আমরা আগামীর পথ চলবো। মানুষের কল্যাণ প্রতিদিন কিন্তু যে সম্পাদক এবং প্রকাশক আপনারা জেনে থাকবেন, একটু বলেও রাখি যে মানুষের কল্যাণ প্রতিদিনের যে সম্পাদক ও প্রকাশক কবি নওয়াজ রাজ, তিনি সাংবাদিকতা করেন। শুধু সাংবাদিকতা করেন না, মফস্বল পর্যায়ের সাংবাদিকদের যে যেখানে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যে যেখানে সন্ত্রাসী শিকার হচ্ছেন, এই মানুষের কল্যাণ প্রতিদিনের এই যে সম্পাদক মহোদয় যে মফস্বল সাংবাদিক ফোরামের যে ব্যানারে ছুটি চলে যান সেই তৃণমূল পর্যায়ে, কোথায় কক্সবাজার, কোথায় সাতক্ষীরা, কোথায় রূপসা, কোথায় পাথুরিয়া, সব জায়গায় কিন্তু ছুটি চলেছেন। আসলে মানুষের কল্যাণে তিনি রয়েছেন। তো আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের এই 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 আজকের এই আয়োজনের কারিগরি সহায়তায় ছিলেন আমাদের আসাদুজ্জামান সুমন ভাই, সুমন পারভেজ ভাই, তাকে ধন্যবাদ জানাই। আর সোহেলি আপু, খুব ভালো লাগলো। আসলেই আপনার কথা মন্ত্রমুগ্ধ মতো শুনতে ইচ্ছে করে, এবং অনেক ভালোভাবে উপস্থাপন করেন। আপনি খুব ব্যস্ততম সময় এসেও আপনি যে আমাদের প্রশ্নের পাশাপাশি আমাদের নারী জাগরণের যে কথাগুলো বলেন, ভালো লাগলো। আপনি আমাদের কাছ থেকে বিদায় নিতে পারেন। সোহেলি আপু। হ্যাঁ, ধন্যবাদ শিমুল ভাই। শিমুল ভাই আমার খুব প্রিয় একজন মানুষ, এটা শিমুল ভাই ব্যক্তিগতভাবে জানেন। আমি তার সাথে যোগাযোগ করি মাঝে মাঝে। আর আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মানুষের কল্যাণ প্রতিদিন, তাদের কাজগুলো যেন মানুষের কল্যাণেই থাকে। যেমন করে শিমুল ভাই বললেন, রাজ ভাইকে ধন্যবাদ। এবং আজকে যারা বক্তব্য রেখেছেন সবাই নারী নেত্রী, তাদের কথা শোনার সৌভাগ্য আমার হয়নি, আবার হয়তো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আমি শেষ কথাটি এরকম বলতে চাই, আমি বলার খুব কম সময় পেয়েছি, আমি জানিও না অন্যান্য বক্তারা কিভাবে বলেছেন, আমি পরে শুনে নিব রেকর্ডিংটা। যে আমি খুব দুঃখের সাথে আত্মসমালোচনা করতে চাই,
আমরা যারা বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করছি, মানুষের অধিকার নিয়ে কাজ করছি, মানুষের মর্যাদা নিয়ে কাজ করছি, তাদেরই এটা বেশি শেখা উচিত যে কিভাবে করতে হয়, কেমন করে করতে হয়। এবং সেটা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে এবং দিয়ে, এটা হলে হয়তো বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো এবং যারা মানবাধিকার সংস্থাগুলোর মতো করেই সমাজ কল্যাণে কাজ করছেন, তারাও যেন বুঝতে পারেন যে মানুষের অধিকারগুলো কি পদ্ধতিতে, কি নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং আমাদের এই কষ্টগুলো কিভাবে সফল কাম হবে এবং সেটা এই কাজের যৌক্তিকতা কি, এটা যেন আমাদের অধিকারের সাবলীল কথাগুলো, সুন্দর অধিকারগুলোর সাবলীল কথাগুলো, ন্যায্য অধিকারের ন্যায্য কথাগুলোকে যেন সেই পাথর পড়ার শব্দের মতো না হয়, সেটা যেন সেই আহ আহ এটাকে কি বলে, এই মেঘের গর্জনের মতো না হয়, শুধু রাজপথের প্রতিবাদের মতো না হয়। আমাদের কথায় যেন মানুষের হৃদয়ে তার অধিকারগুলো, একজন আরেকজনের অধিকার নিয়ে যেন আমাদের পরিবারগুলো ভাবতে শিখে, সেই আবেগের জায়গাটা যেন সঞ্চারিত হয়। ওই জায়গাগুলো আমরা যারা প্রশিক্ষকের কাজ করছি, যারা নেতৃত্ব দিচ্ছি, সকলেরই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। শিমুল ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি আপনার জন্য। তো আমরা বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবী মনিকা জাহান আপা, দর্শক শ্রোতা ভাই বোনদের কাছ থেকে আপনি এবার বিদায় নিবেন। আপনার বিদায়ের মধ্য দিয়ে আমরা আজকের এই আয়োজন সমাপ্ত করব। আসসালামু আলাইকুম। আমি মূলত মতিয়ারা মুক্তা মাটির মার মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হবার একটা সুযোগ পেয়েছি। অনেক গুণীজনের সাথে আজকে আলাপ হলো। প্রথমত বলতে চাই, শেহলি পারভীন ম্যামের একদম অন্ধভক্ত হয়ে গেলাম। চেষ্টা করব যোগাযোগ করতে। সবার উপস্থাপনা অনেক বেশি ভালো ছিল। সবথেকে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা নারী নিয়ে কথা বললাম। আত্মমানবতায় নারী নিয়ে কথা বললাম। প্রথমত বলতেই হয়, আমার জীবনে আমি কতটা পেরেছি তা আমি জানি না। আমার ৩টা বই প্রকাশিত হয়েছে। ৩য় বইয়ের ২২শে বইমেলা ইনশাআল্লাহ থাকছে। ২০২২-এ যেটা বলতে চাচ্ছিলাম, ২১শে বইমেলা। তো প্রথমত বলতে চাই যে আমার এই যে অনুপ্রেরণা, আমার মা একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা, মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তো আমার মা আমার জীবনে প্রথম প্রেরণা। তো আমি মনে করি যে একজন মানুষ, ছেলে হোক কিংবা মেয়ে, তার এগিয়ে যাওয়ার জন্য নারীর অবদান, মায়ের অবদান, স্ত্রীর অবদান বা যেটাই বলেন, বোনের অবদান অনেক বেশি। আমি আমার আব্বুর থেকে কতটুকু সাপোর্ট পেয়েছি বলবো যে, সেটা যদি 10% হয়, আম্মু দিয়েছে 90%। দ্যাটস ওয়াই বলবো যে সত্যি মাদের প্রতি অনেক অনেক সালাম, শ্রদ্ধা। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আরেকটা কথা বলতে ইচ্ছে করছে, খুব খুশি হব যদি বলার সুযোগটা পাই। সেটা হচ্ছে, এবারের বইটা আমি লিখেছিলাম নারী কেন্দ্রিক। বইটার নাম একজন নিকৃষ্টতমা। তো প্রথমত আমি চেয়েছিলাম নিষিদ্ধ জননী হোক, হ্যাঁ। তো সেখানে আমার মা আসলে নিষেধাজ্ঞা জারি করে দেয়, মা জননী কখনো নিষিদ্ধ হতে পারে না। হয় না। দ্যাটস ওয়াই নামটা চেঞ্জ করতে হয়। আর সব মিলিয়ে নারী নারী নারী, আমরা মা, আমরা বাংলাদেশ, আমরা পারি, আমরা সবকিছুই পারি। আমরাই শুরু, আমরাই শেষ। আহ বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, পুরো পৃথিবীর জন্য অনেক অনেক শুভকামনা, সমস্ত নারীর জন্য শুভকামনা। সকল মা আমার সালাম নিবেন। স্যালুট সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানসিক কল্যাণ প্রতিদিনের গত সপ্তাহের যে আয়োজন ছিল, সেই আয়োজনের এই প্রতিপাদ্য ছিল, নারীরাই পারে, নারীরাই পারবে। মনিকা জাহান আপা কিন্তু তেমনটাই বলে গেলেন। তো আমরা শিরিন সাদিয়া আপু এবার আমাদের মাঝ থেকে দর্শক শ্রোতা ভাই বোনদের কাছ থেকে বিদায় নিবেন। ধন্যবাদ হাফিজুর রহমান ভাই। বিদায় আসলে এই সময় হয়েছে চলে যাবার, তবু মন চায় না। তারপরেও আমাদের যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানটা সীমাবদ্ধ রয়েছে, এখন আমি বিদায় নিতে নিতে আমি আমার দর্শক বন্ধু যারা আমাদের এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই টক শোটা দেখলেন, আমাদের প্রোগ্রামটা উপভোগ করলেন, তাদেরকে আমার মানব কল্যাণের প্রতিদিনের পক্ষ থেকে আমি বলবো যে, অনুরোধ থাকবে যে আমাদের এই মানব কল্যাণের প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের নেপথ্যে সার্বিক কারিগরি সহায়তায় যিনি ছিলেন এবং আছেন, এখন পর্যন্ত আছেন, সুমন পারভেজ ভাইকে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কবির নেওয়াজ রাজ ভাইকে, যে আমাদের এত চমৎকার একটা আয়োজনের সুযোগ করে তিনি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। সবার জন্য সবাইকে সালাম, ভালোবাসা, শুভরাত্রি। শিরিন শাদি আপুর কথার সুরে সুর মিলিয়ে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মানুষের কল্যাণ প্রতিদিনের পাশে থাকবেন। এমনি ভাবে আয়োজনে আপনারা কমেন্ট শেয়ার করে আমাদেরকে সমাদৃত করবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আমরা সোহেলি পারভিন আপার আরো পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক সময়ের আলোচনার সুযোগ দেব। ততক্ষণে সকলে ভালো থাকবেন। আহ, আমাদের এই সার্বিক কারিগরি সহায়তায় সুমন পারভেজ ভাই অনেক আন্তরিক ভাবে থাকেন, এবং আমাদের নেপথ্যে যিনি থাকেন, আমাদের নির্দেশনায় যিনি থাকেন, এই মানুষের কল্যাণ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মহোদয় সহ এই এই মুহূর্তে যারা সাথে রয়েছে এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, সকলকে শুভরাত্রি। ধন্যবাদ সকলকে।